প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন মহান রোম সেনাপতি জুলিয়াস সিজারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মহানাটকের আখ্যান। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী শাসকদের একজন ছিলেন জুলিয়াস সিজার। তিনি ছিলেন সেনাপতি, রাজনীতিবিদ, লেখক, সংস্কারক এবং সেই ব্যক্তি যার কর্মকাণ্ডের ফলেই রোমান প্রজাতন্ত্রের অবসান ও রোমান সাম্রাজ্যের উত্থানের পথ প্রশস্ত হয়। 7 পাহাড়ের শহর রোম তখন ভূমধ্য সাগরের অর্ধেক গ্রাস করে নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে রাজনৈতিক আগুন। 100 খ্রিস্টপূর্বাব্দের 12 জুলাই এই উত্তাল রোম নগরীর সুবুরা অঞ্চলে সবচেয়ে প্রাণবন্ত, কোলাহলপূর্ণ পাড়ায় জুলিয়া পরিবারের বাড়িতে এক শিশুর জন্ম হল। বাবার নাম গাইউস জুলিয়াস সিজার সিনিয়র, মায়ের নাম অরেলিয়া কোত্তা। নবজাতকের নামও রাখা হল বাবার নামে, গাইউস জুলিয়াস সিজার। জুলিয়া বংশ দাবি করত তারা দেবী ভেনাসের বংশধর। অভিজাত ঠিকই, কিন্তু ধনী নয়। মা অরেলিয়া ছিলেন অসাধারণ নারী। নিজে ছেলেকে পড়াতেন, গ্রিক ভাষা শেখাতেন, বক্তৃতার কলা শেখাতেন। পরবর্তীকালে সিজার নিজেই বলেছেন তার সবচেয়ে বড় শিক্ষক ছিলেন তার মা। 85 খ্রিস্টপূর্বাব্দে সিজারের বয়স তখন মাত্র 15 বছর। এই বছর তার বাবা হঠাৎ হৃদরোগে মারা গেলেন। রাতারাতি 15 বছরের কিশোর হয়ে উঠল পরিবারের কর্তা। রোমান প্রথা অনুযায়ী সাদা পুরুষের টোগা পড়লেন শোকের মধ্যেই। এ সময় রোমে ক্ষমতার জন্য সংঘর্ষ চলছিল 2 শক্তিশালী নেতার মধ্যে। তারা হলেন গাইউস মারিয়াস ও লুসিয়াস কর্নেলিয়াস সুল্লা। সিজারের পরিবার মারিয়াসের সমর্থক ছিল। খ্রিস্টপূর্ব 84 সালে সিজার বিবাহ করেন কর্নেলিয়াকে, যিনি মারিয়াসপন্থী নেতা সিন্নার কন্যা ছিলেন। এতে স্বৈর শাসক সুল্লা ক্ষুব্ধ হন। খ্রিস্টপূর্ব 82 সালে সুল্লা ক্ষমতায় এসে সিজারকে আদেশ দেন কর্নেলিয়াকে তালাক দিতে, কিন্তু তরুণ সিজার দৃঢ়ভাবে তা অস্বীকার করেন। ফলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, পুরোহিতের পদ কেড়ে নেওয়া হয় এবং তার প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। প্রাণ ভয়ে সিজার রোম ছেড়ে পাহাড়ে পাহাড়ে লুকিয়ে বেড়ালেন। ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। একবার সুল্লার সৈন্যরা ধরেও ফেলল, ঘুষ দিয়ে ছাড়া পেলেন। শেষে প্রভাবশালী বন্ধুদের সুপারিশে সুল্লা তাকে মাফ করলেন, কিন্তু বললেন সেই বিখ্যাত কথা, এই ছোকরার মধ্যে অনেক মারিয়াস লুকিয়ে আছে। 80 খ্রিস্টপূর্বাব্দ। সিজার এ সময় রোমে থাকা নিরাপদ মনে করলেন না, তাই চলে গেলেন এশিয়া মাইনরে। সেখানে রোমান গভর্নরের অধীনে সামরিক সেবায় যোগ দিলেন। মিটিলিনির যুদ্ধে শত্রুর কবল থেকে একজন সৈন্যের জীবন বাঁচিয়ে পেলেন রোমের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদক, করোনা সিভিকা। 19 বছরের যুবক বুঝলেন যুদ্ধই তার পথ। 78 খ্রিস্টপূর্বাব্দে সুল্লা মারা গেলে সিজার রোমে ফিরে উকালতি শুরু করলেন। 75 খ্রিস্টপূর্বাব্দে তিনি আইনশাস্ত্র অধ্যয়নের জন্য এবং বক্তৃতার কলা আরও শানিত করতে ছুটলেন গ্রিসের রোডস দ্বীপে। পথেই বিপদ হল। এজিয়ান সাগরে সিলিসিয়ান জলদস্যুরা জাহাজ আটকে 20 ট্যালেন্ট রূপা মুক্তিপণ চাইল। সিজার হেসে বলেছিলেন, আমার মূল্য কি মাত্র 20 ট্যালেন্ট? অন্তত 50 ট্যালেন্ট দাবি করো। 3.5 সপ্তাহ বন্দি থেকে তাদের সঙ্গে খেলাধুলো করলেন, কবিতা শোনালেন আর বারবার বললেন, মুক্তিপণ পেলে তোমাদের সবাইকে ক্রুশবিদ্ধ করব। জলদস্যুরা ভাবল সিজার রসিকতা করছে। মুক্ত হয়েই মিলেতুস বন্দর থেকে নৌবহর জোগাড় করলেন। জলদস্যুদের ঘাঁটিতে অতর্কিত হামলা করলেন। সবাইকে ধরে প্রতিশ্রুতি অনুযায়ী ক্রুশবিদ্ধ করলেন, তবে আগে গলা কেটে দিলেন যাতে যন্ত্রণা কম হয়। রোম এই খবর পেয়ে চমকে উঠল। কে এই যুবক? 69 খ্রিস্টপূর্বাব্দে 2টি মৃত্যু এলো একসঙ্গে। প্রথমে মামি জুলিয়া, তারপর প্রিয় স্ত্রী কর্নেলিয়া। সিজার কর্নেলিয়ার জন্য জনসমক্ষে কাঁদলেন, যা ছিল রোমান পুরুষের জন্য অপ্রচলিত, কিন্তু মানুষ তাকে ভালোবাসল। 65 খ্রিস্টপূর্বাব্দে সিজার রোমের অ্যাডাইল নির্বাচিত হলেন। এত বিশাল গ্ল্যাডিয়েটর খেলা, এত জমকালো উৎসব আয়োজন করলেন যে রোমবাসী সবাই মুগ্ধ হয়ে গেলেন। বিস্তর ঋণ হল।
রোমের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কাস ক্রাসাস সেই ঋণ মেটালেন। সিজার জনগণের মাঝে জনপ্রিয় হতে শুরু করলেন। 63 খ্রিস্টপূর্বাব্দে সিজার রোমের প্রধান ধর্মীয় পদাধিকারী পন্টিফেক্স ম্যাক্সিমাস নির্বাচিত হন। 60 খ্রিস্টপূর্বাব্দ। রোমে তখন 3 পরাশক্তি, বিখ্যাত সেনাপতি পম্পেই, ধনকুবের ক্রাসাস আর উত্তি সিজার। 3 জন গোপনে গঠন করলেন প্রথম ট্রায়াম্ভিরেট, এক অনানুষ্ঠানিক ক্ষমতার ত্রয়ী জোট। সিজার নিজের কন্যা জুলিয়াকে বিয়ে দিলেন পম্পেই এর সঙ্গে। রাজনৈতিক বন্ধন আরও শক্তিশালী করলেন। 59 খ্রিস্টপূর্বাব্দে সিজার কনসাল নির্বাচিত হলেন। জনসভায় পাশ করালেন কৃষি সংস্কার আইন, গরিব ও অবসরপ্রাপ্ত সৈনিকদের জমি দেওয়া হবে। 58 খ্রিস্টপূর্বাব্দের মার্চ মাসে কনসালের মেয়াদ শেষে সিজার পেলেন গলের গভর্নরশিপ। বিশাল সুযোগ এল। হেলভেটি উপজাতি, প্রায় 3 লক্ষ মানুষ, রোমান প্রদেশের মধ্য দিয়ে পশ্চিমে যেতে চাইল। সিজার নিষেধ করলেন। তারা জোর করল। বিবাকটাস পাহাড়ের কাছে ভয়ঙ্কর যুদ্ধে হেলভেটিরা পরাজিত হয়ে ফিরে গেল। 57 খ্রিস্টপূর্বাব্দে বেলজিক উপজাতিদের বিরুদ্ধে স্যাম্ব্রে নদীর তীরে ভয়ঙ্কর যুদ্ধ হল। রোমান সৈন্যরা প্রায় পালাচ্ছিল। সিজার ঘোড়া থেকে নেমে ঢাল হাতে সামনের সারিতে দাঁড়িয়ে গেলেন। সৈন্যরা ফিরে এলো এবং যুদ্ধে বিজয় লাভ করল। 55 খ্রিস্টপূর্বাব্দে সিজার একটি কাজ করলেন যা আগে কেউ ভাবেনি। রাইন নদীর উপর সেতু তৈরি করলেন মাত্র 10 দিনে। জার্মানদের ভূমিতে ঢুকে দেখিয়ে দিলেন যে রোম যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। তারপর ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেন আক্রমণ করলেন। ব্রিটিশরা পরাজিত হল। রোমে সিনেট 20 দিনের ধন্যবাদ উৎসব ঘোষণা করল। 54 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ব্রিটেন অভিযানে টেমস নদী পার হলেন, উপজাতিপতি ক্যাসিভেলাউনাসকে পরাজিত করলেন। কিন্তু গোলে বিদ্রোহের খবরে ফিরতে হল। ওই বছর সিজারের প্রিয় কন্যা জুলিয়া সন্তান প্রসবকালে মারা যায়। ফলে পম্পেই এর সঙ্গে সিজারের বন্ধনের আবেগের সুতো কাটা পড়ল। আরভের্নি উপজাতির তরুণ নেতা ভার্সিঞ্জেতরিক্স সমস্ত গল উপজাতিকে একত্রিত করল রোমের বিরুদ্ধে। সিদ্ধান্তমূলক যুদ্ধ হল আলেসিয়া দুর্গে। ভার্সিঞ্জেতরিক্স পাহাড়ের চূড়ার দুর্গে 80,000 যোদ্ধা নিয়ে আশ্রয় নিল। সিজার দুর্গের চারদিকে 2টি রেখার দেওয়াল তৈরি করলেন, একটি ভেতরের দিকে আলেসিয়াকে ঘিরে, অপরটি বাইরের দিকে আসন্ন সাহায্যকারী গল বাহিনীকে ঠেকাতে। 2.5 লক্ষ গল সৈন্য বাইরে থেকে আক্রমণ করল, ভেতর থেকে আলেসিয়া। রোমানরা মাঝখানে। সিজার ঘোড়ায় চড়ে পুরো প্রতিরক্ষা রেখা ছুটে দেখলেন, যেখানে বিপদ সেখানে গেলেন। শেষ মুহূর্তে অশ্বারোহী রিজার্ভ নামিয়ে বাইরের বাহিনীকে পিছন থেকে আক্রমণ করলেন। বাইরের বাহিনী পালাল। ভেতরে খাবার নেই। ভার্সিঞ্জেতরিক্স আত্মসমর্পণ করল। বর্ম পরে ঘোড়ায় চড়ে বেরিয়ে এসে সিজারের সামনে অস্ত্র নামিয়ে বসল। খ্রিস্টপূর্ব 58 থেকে 50 এই 8 বছরের গল যুদ্ধে সিজার জয় করলেন সমগ্র গল, যা হল আজকের ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড আর জার্মানির একাংশ। যুদ্ধের ফলে লক্ষাধিক মানুষ নিহত হওয়াই, লক্ষাধিক মানুষ দাসে পরিণত হওয়াই এবং রোমের ভূখণ্ড বিশালভাবে সম্প্রসারিত হওয়াই। এই বিজয় সিজারকে রোমের সবচেয়ে জনপ্রিয় সেনাপতিতে পরিণত করে। গোলে সিজার বিশাল হয়ে উঠেছেন। রোমের সিনেট ভয় পাচ্ছে। পম্পেই এখন আর বন্ধু নয়, কারণ সিজারের কন্যা জুলিয়া মারা গেছে। 53 খ্রিস্টপূর্বাব্দে পার্থিয়ায় ক্রাসাসও মারা গেছেন। ট্রায়াম্ভিরেট শেষ। সিনেট সিজারকে সৈন্য ছাড়া গল থেকে রোমে ফিরতে আদেশ করল। সিজার বললেন পম্পেইকেও সৈন্য ছাড়তে হবে, কিন্তু সিনেট তাতে রাজি হল না। রুবিকন নদী ইতালি ও গলের সীমানা। এই নদী সৈন্য নিয়ে পার হলে রাষ্ট্রদ্রোহ হবে। 49 খ্রিস্টপূর্বাব্দ 10 জানুয়ারির রাত, রুবিকন নদীর তীর। সিজার থামলেন এবং উচ্চারণ করলেন, অ্যালিয়া আয়েকটা এস্ট, অর্থাৎ পাশা নিক্ষেপ করা হয়ে গেছে। এরপর তিনি সৈন্য নিয়ে রুবিকন নদী পার হলেন। শহরের পর শহর বিনা যুদ্ধে নতি স্বীকার করল। পম্পেই রোম ছেড়ে গ্রিসে পালালেন। সিজার বিনা রক্তপাতে রোম দখল করলেন। পম্পেই গ্রিসে বিশাল বাহিনী সংগ্রহ করলেন। 48 খ্রিস্টপূর্বাব্দের 9 আগস্ট
ফার্সালাসের মাঠে সিজার ও পম্পেই মুখোমুখি হলেন। পম্পেই এর 50,000 বনাম সিজারের 22,000 যোদ্ধা। কিন্তু যুদ্ধে পম্পেই পরাজিত হয়ে মিশরে পালিয়ে গেলেন। বালক ফারাও টলেমি ত্রয়োদশ ভাবল পম্পেইকে মেরে সিজারের বন্ধুত্ব পাবে। সিজার পরে মিশরে এসে পম্পেইয়ের কাটা মাথা দেখে গভীরভাবে ব্যথিত হন। তিনি প্রতিদ্বন্দ্বীর এমন পরিণতি চাননি। মিশরের রাজনীতিতে সিজার রাজপ্রাসাদে আটকে গেলেন। পালিয়ে থাকা রানী ক্লিওপেট্রা দেখা করতে চাইলেন। শত্রুভরা শহরে প্রকাশ্যে আসা সম্ভব নয়। তখন সেই বিখ্যাত কৌশল, একটি গালিচাই মুড়ে পাঠিয়ে দেওয়া হল সিজারের ঘরে। সিজারের বয়স তখন 52, ক্লিওপেট্রার বয়স মাত্র 21 বছর। সে রাতটি বদলে দিল ইতিহাস। ক্লিওপেট্রা শুধু সুন্দরী ছিলেন না, 7টি ভাষায় কথা বলতে পারতেন, জ্ঞানী ছিলেন, রাজনীতি বুঝতেন। সিজার মুগ্ধ হলেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। আলেকজান্দ্রিয়ায় যুদ্ধ হল। তোলেমি ত্রয়োদশ নীল নদে ডুবে মরল। ক্লিওপেট্রা মিশরের রানী হলেন। 740 খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রার পুত্র জন্মাল, নাম সেজারিয়ন। একই সালে জেলা তুরস্কে পম্পেই এর মিত্র পন্টাসের রাজা ফার্নাসেস বিদ্রোহ করল। সিজার গেলেন। মাত্র 5 দিনে পরাস্ত করলেন। রোমে পাঠালেন 3টি শব্দ, ভেনি, ভিডি, ভিসাই, অর্থাৎ এলাম, দেখলাম, জয় করলাম। 46 খ্রিস্টপূর্বাব্দে সিজার রোমে ফিরলেন 4টি বিজয়ী শোভাযাত্রা নিয়ে, গল, মিশর, পন্টাস ও আফ্রিকার জন্য। শোভাযাত্রায় বন্দী ভার্সিন জেটোরিক্সকে প্রদর্শন করে হত্যা করা হল। সিজার পেলেন বিশাল ক্ষমতা। 44 খ্রিস্টপূর্বাব্দের ফেব্রুয়ারিতে তিনি নিজেকে ঘোষণা করলেন ডিক্টেটর পারপেচুয়াস, অর্থাৎ আজীবনের স্বৈর শাসক হিসেবে। সিজার অসাধারণ সংস্কার করেন। মিশরীয় জ্যোতির্বিদদের পরামর্শে তৈরি করেন জুলিয়ান ক্যালেন্ডার, 365 দিনের বছর, 4 বছরে একবার 366 দিন, যা পরিবর্তিত রূপে আজও আমরা ব্যবহার করি। সামরিক অবসরপ্রাপ্তদের জমি দিলেন, দরিদ্রদের শস্য বিতরণ করলেন, রোমের নাগরিকত্ব প্রসারিত করলেন, প্রশাসনিক পুনর্গঠন করলেন। কিন্তু রোমের বহু সিনেটর মনে করতে লাগলেন যে সিজার নিজেকে রাজা বানাতে চান। রোমানরা রাজাকে ঘৃণা করত। তারা 100 বছর আগে রাজতন্ত্র উৎখাত করেছে। একদল ষড়যন্ত্রকারী পরিকল্পনা করল তাকে হত্যা করার। নেতৃত্বে ছিলেন মার্কাস জুনিয়াস ব্রুটাস ও গাইউস ক্যাসিয়াস লঙ্গিনাস। ষড়যন্ত্র গভীর হচ্ছে। নেতৃত্বে গাইউস ক্যাসিয়াস লঙ্গিনাস, সিজারের পুরনো শত্রু, এবং মার্কাস জুনিয়াস ব্রুটাস, সিজারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যাকে পুত্রবোধ ভালোবাসতেন। ক্যাসিয়াস ব্রুটাসকে বললেন, এটা ব্যক্তিগত নয়, এটা রোমের মুক্তির জন্য। ষড়যন্ত্রে যোগ দিলেন প্রায় 23 জন সিনেটর। নিজেদের বললেন লিবারেটর, অর্থাৎ মুক্তিদাতা। 15 মার্চের কয়েকদিন আগে একজন ভবিষ্যৎ বক্তা সিজারকে সতর্ক করলেন মার্চের ইডেস থেকে সাবধান হওয়ার জন্য। রাতে স্ত্রী ক্যালপুর্নিয়া স্বপ্ন দেখলেন সিজার রক্তে ভেসে যাচ্ছেন। অনুরোধ করলেন সিনেটে না যেতে। সিজার রাজি হলেন। কিন্তু ষড়যন্ত্রকারী ডেসিমাস ব্রুটাস এসে বললেন, আপনি কি সত্যি স্ত্রীর স্বপ্নের ভয়ে সিনেট বাতিল করবেন? সিজার উঠলেন। পথে সেই ভবিষ্যৎ বক্তার সঙ্গে দেখা। সিজার হাসলেন এবং বললেন, ইডেস এসে গেছে। ভবিষ্যদ্বক্তা শান্তভাবে বললেন, ইডেস এসেছে, কিন্তু যায়নি। 15 মার্চ 44 খ্রিস্টপূর্বাব্দ। সিনেট বসল রোম নগরীর পম্পেই এর থিয়েটার হলে। সিজার আসনে বসলেন। একজন এগিয়ে এলেন একটি আবেদনপত্র নিয়ে। সিজার মাথা নাড়লেন। লোকটি সিজারের টোগা ধরে টানল। এটাই ছিল সংকেত। ছুরি বের হল। সিজারের ঘাড়ে প্রথম আঘাত করলেন ক্যাসকা। সিজার ঘুরে তাকালেন এবং ক্যাসকার হাত ধরলেন। তারপর সব দিক থেকে আঘাত হতে লাগল। সিজার পালানোর চেষ্টা করলেন, কিন্তু 4 দিক থেকে ষড়যন্ত্রকারীরা তাকে ঘিরে ধরল। একের পর এক ছুরির আঘাত। এভাবে মোট 23টি আঘাত করা হয় তার শরীরে। যখন তিনি ব্রুটাসকে দেখলেন, কিংবদন্তি অনুসারে বলেছিলেন, ব্রুটাস, তুমিও? পম্পেই এর মূর্তির পাদদেশে সিজার লুটিয়ে পড়লেন।
টোগা দিয়ে মুখ ঢাকলেন। এভাবে মাত্র ৫৫ বছর বয়সে জুলিয়াস সিজারের জীবন প্রদীপ নিভে গেল। ষড়যন্ত্রকারীরা রক্তাক্ত ছুরি উঁচিয়ে বাইরে এলেন এবং চিৎকার করলেন এই বলে যে রোম মুক্ত হল। কিন্তু রোম বাসি ছুটে পালাল। নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মার্ক অ্যান্টনি সিজারের অন্ত্যেষ্টিতে ফোরামে জনতার সামনে বক্তৃতা দিলেন, পাঠ করলেন সিজারের ইচ্ছাপত্র। প্রতিটি রোমান নাগরিককে অর্থ দেওয়া হবে। জনতা তখন ফুঁসে উঠল। ষড়যন্ত্রকারীদের বাড়িতে আক্রমণ চালাল। ৪২ খ্রিস্টপূর্বাব্দে ফিলিপির যুদ্ধে ব্রুটাস ও ক্যাসিয়াস পরাজিত হয়ে নিজেরা নিজেদের হত্যা করলেন। খ্রিস্টপূর্ব ২৭ সালে সিজারের উত্তরসূরি অক্টাভিয়ান হলেন রোমের প্রথম সম্রাট, অগাস্টাস সিজার। এভাবেই সিজারের মৃত্যু রোমান প্রজাতন্ত্রের সমাপ্তি এবং রোমান সাম্রাজ্যের সূচনার পথ তৈরি করে। জুলিয়াস সিজারের জীবন কেবল একজন মানুষের জীবনই নয়, বরং এটি ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ইতিহাস পরিবর্তনের এক মহাকাব্যিক গল্প। তার নাম থেকেই পরবর্তীকালে সিজার, কাইজার ও জার উপাধিগুলোর উৎপত্তি হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সম্রাটদের ক্ষমতার প্রতীক হয়ে আছে। ৫৫ বছরের এক জীবনে সিজার পশ্চিমের ইতিহাস এমনভাবে পরিবর্তন করে দিয়েছিলেন যে ২০০০ বছর পরেও পৃথিবী তাকে চেনে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জুলিয়াস সিজারের এই জীবন কাহিনী কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।